ইতালির দিনগুলো কিভাবে কাটছে আসমানের, তাকে সত্যিকার অর্থে চেনে এবং জানে এমন কেউ তার দিনলিপি এবং কার্যকলাপ সম্বন্ধে অবগত হলে নিশ্চিত নিজ জীবনের সবচেয়ে বিশাল বিস্ময় অনুভব করতে বাধ্য হবে। প্রথম ডেট। একটা লাইব্রেরি। নতুন পুরনো কাগজের ভাঁজের মাঝে নৈঃশব্দের আচ্ছাদনে সাহিত্যের পঙ্কক্তিতে বিলিয়েছে দুটি হৃদয়, সাহিত্য এবং আসমান। হাস্যকর নয় কি? ব্যাপারটি অবশ্যই ঘটেছে চিত্রলেখা নামক এক তন্দ্রাহরণী রমণীর প্রভাব মন্ত্রে। অতঃপরের গন্তব্য এক অপেরা থিয়েটার। বিদেশি সংস্কৃতির মূর্ছনায় আচ্ছাদিত দর্শক সারিতে বসে স্বয়ং আসমানও নিজেকে হারিয়েছে চিত্রল সুরেলা কণ্ঠে। হুম, অপেরা নয়, বাঙালি নারীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্য। বাউল শাহ আব্দুল করিমের অতি জনপ্রিয় বন্দে মায়া লাগাইছে গানটি শুধুমাত্র আসমান নয়, বরং উপস্থিত দেশি বিদেশি বিস্তর নাগরিকদেরও তা ভাসিয়েছিল আবেগ স্রোতে, মন্ত্রমুগ্ধ করেছিল প্রতিটা অন্তর। এরপর থেমে থাকেনি আসমানের দিনগুলো। কখনো মেতেছে ইতালির প্রান্তে প্রান্তে স্থাপিত বারের জ্যাজ মিউজিকের তালে, পার্কে বসে সময় কাটিয়েছে সঙ্গীত শিক্ষায়। কখনো আবার রেমান গ্রুপের অধীনস্থ এক বিখ্যাত ইটালিয়ান রেস্টুরেন্টের প্রধান রাঁধুনির নিকট হতে তালিম নিয়েছে রান্নার। সব কিছুর কেন্দ্রে যে রয়েছে সেই মানুষটির নাম, পরিণীতা রেমান চিত্রলেখা, এক অপরিচিতা। এহেন মুহূর্ত যাপনের উদ্দেশ্য টার্গেট বিলাল রেমানের কন্যাকে বশ করা, তার সুযোগ গ্রহণ করে টার্গেটের নিকটবর্তী হওয়া থেকে সকল ধরনের তথ্য আহরণ। নিজের অন্তরকে এমনই বুঝ প্রদান করছে কিলিং মেশিন আসমান। অনুভূতিকে উপেক্ষা করতে চেয়েছে সর্বোচ্চ প্রচেষ্টায়। নিজের হাসি আবেগ সুখের ব্যাখ্যা দিয়েছে মিশনের প্রয়োজনীয়তা ব্যবহার করে। কিন্তু পাথর হতে ধীরে ধীরে পুষ্পবাগানে পরিণত হতে আরম্ভ করা এই অন্তর খুব ভালো মতোই জানে এহেন কার্যকলাপের অর্থ। তবুও জোরপূর্বক অস্বীকৃতি জানায় মস্তিষ্ক। কারণ যে মুহূর্তে মস্তিষ্ক অনুধাবন করবে কিছুই স্বাভাবিক নেই, ঠিক ওই মুহূর্তেই নিজেকে আপনা আপনি গুটিয়ে নেবে, খোলসের অভ্যন্তরে ঢুকে পড়া কচ্ছপের মতন হারাবে সকল মুহূর্ত, সকল অনুভূতি, সকল সুযোগ। অবাধ্য অস্তিত্ব এই নরক মাঝে হঠাৎ করে লাভ করা এক টুকরো স্বর্গকে হারাতে রাজি নয়। শূন্যই অন্তর এক ফোঁটা ভালোবাসার কাঙাল। এই মুহূর্তে কিচেনের ক্যাবিনেটের উপর বসে পা ঝোলাতে ঝোলাতে একটা আপেল কামড়ে চলেছে নিহাত। তার বিস্মিত দৃষ্টি আপতিত কিছুটা দূরের কর্মযজ্ঞে ব্যস্ত আসমানের দিকে। কাটিং বোর্ডের উপর ছুরি দিয়ে একটা পেঁয়াজ কেটে চলেছে সে। কিছুটা অনভিজ্ঞ হলেও ভালোই চালু মনে হচ্ছে কাজে। ঝাঁঝে এক ফোঁটা জলও আসেনি তার নিগুট মনোযোগী দৃষ্টিতে। অথচ ঝরঝর করে কেঁদে কেটে সব একসা করতে করতে টিস্যু নাকে চালাচ্ছে নিহাত। গত এক মাসে একটু একটু করে আসমানের মাঝে আসা পরিবর্তনগুলো খুব ভালোভাবে খেয়াল করেছে সে। যে মানুষটাকে আগে একটা নিপুণ হাতে তৈরি অনুভূতিহীন পাথরের ভাস্কর্য ব্যতীত আর কিছুই মনে হতো না, তার মাঝেই মানবিক গুণাবলীর উদ্ঘাটন ঘটতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন অধিকাংশ সময়েই গান শোনে আসমান, ইংরেজি কিংবা বাংলা উভয়ই। গত সপ্তাহে নিজের রুমের তাক ভর্তি করেছে বিভিন্ন ভাষার বই দিয়ে। ধীরে ধীরে ইটালিয়ান আয়ত্ত করছে। আরাম কেদারায় দুলে দুলে ধূমপানের বদলে ইদানিং বই পড়তে দেখা যায় তাকে। তারপর আসলো এই রান্নাবান্নার প্রতি আগ্রহ। ইটালিয়ান পিৎজা, স্পাগেটি কিংবা ক্যান ফুডের উপর নির্ভর করে দিন কাটানো নিহাত হঠাৎ করে ঘরে বানানো খাবারের স্বাদ পেয়ে খুশি। কিন্তু আসমানের এমন বিশাল এক পরিবর্তন তাকে বড্ড ভাবাচ্ছে। বিলাল রেমানের মেয়ে চিত্রলেখার নিকটবর্তী হওয়ার সম্পর্ককে আসমান বিশ্লেষণ করে নিজের চাল হিসেবে।
টার্গেটের কাছাকাছি পৌঁছানোর সহজ একটা উপায়, কিন্তু তা বিশ্বাস হতে চায় না নিহাদের। যে মানুষটাকে দেখে সে বড় হয়েছে, যাকে সর্বদা নিজের পথপ্রদর্শক অনুধাবন করে এসেছে, তার মাঝে এমন পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে সামান্য এক রমণী। সে কি অসীম ক্ষমতাবান? অবশ্যই নয়। সে সক্ষম হয়েছে কারণ আসমান নিজেকে পরিবর্তনের সুযোগ দিয়েছে। না হলে এই পৃথিবীর কারোর সাধ্য নেই নিটলেই হিমালয়কে টলানোর। এর অর্থ কি? আসমান চিত্রলেখার প্রতি দুর্বল হয়ে পড়ছে। নিজেও বুঝতে পারছে অবশ্যই, তবুও অস্বীকৃতি জানাচ্ছে। আনমনে ভাবে নিহাত, কি হবে তার একমাত্র আপন মানুষটির পরিণতি? এটা কেমন হয়েছে? আসমানের প্রশ্নে নিহাদের ভাবনায় ছেদ পড়ল। মাথা ঝাঁকিয়ে সে পাশে চাইল। কেবিনেটের উপর প্রস্তুতকৃত গরম গরম চটপটির বাটির দিকে না চাইতেও লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করতে বাধ্য হলো। এক লহমায় হাতে তুলে মুখে পুরল এক চামচ। উষ্ণ বাষ্পের পরোয়া করল না, জিভ পুড়লে পুরুক। উফ, মাইন্ড ব্লোয়িং ভাই। তুমি এত দারুণ রান্না করতে শিখলে কিভাবে? চিত্র শিখিয়েছে, ওর দাদির স্পেশাল রেসিপি। বাক্যগুলো উচ্চারণ করার সময় আসমানের অধরের মৃদু পরিতৃপ্তির হাসিটি নিহাদের দৃষ্টি এড়াল না। মৃদু শব্দ করে চটপটির বাটি নামিয়ে রাখল সে। তাতে কেবিনের টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে থাকা আসমান ভ্রুকুচকে শুধালো, কি ব্যাপার, লেবু বেশি হয়েছে বুঝি? নিঃশব্দে মাথা নাড়ল নিহাত। আধখাওয়া আপেলটাও দূরে সরিয়ে রাখল। একটা শক্ত ঢোক গিলে দৃষ্টি তুলে আসমানের কৃষ্ণগহ্বরকে মোকাবেলা করল। আগামী সপ্তাহে চ্যারিটি গেলা। তুমি যে হারে এগোচ্ছ তাতে আমি নিশ্চিত রেমানের তরফ থেকে এক দাওয়াতনামা পাবে। সেক্ষেত্রে ওই দিনই বিলাল রেমানকে শেষ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমায়। নিহাদের বক্তব্য আনমনে সমাপ্ত করল আসমান। তার উৎফুল্ল চেহারায় মুহূর্তেই নেমে আসা ঘন কালো মেঘপুঞ্জের আধার স্পষ্টত দৃষ্টিগোচর হলো নিহাদের। কেবিনেট থেকে লাফিয়ে নামল নিচে, এগিয়ে গেল কয়েক পা। আসমান ভাই, ইউ সিম টু মাচ হ্যাপি দিস ডেজ। গভীর দৃষ্টি নিবদ্ধ অদূর জানালার পানে, যার কাচের আস্তরণ ভেদ করে বাইরের গুমট প্রকৃতি ধরা দিচ্ছে মাধুর্যতার বহর নিয়ে। আর একটু এগোলো নিহাত, একটা হাত রাখল কাঁধ বরাবর। আই ওয়ান্ট ইউ টু উইটনেস হ্যাপিনেস, বাট। নিঃশব্দ আসমান। নিহাদের আঙুলসমূহ তার কাঁধে দ্বিগুণ শক্তিতে চেপে বসল। কপাল কুঁচকে এলো উত্তেজনা এবং দুশ্চিন্তায়। আর কত পালিয়ে বেড়াবে নিজের কাছ থেকে? তুমি এখন ভালো আছো, কিন্তু আর থাকবে না। আমার ভয় হচ্ছে। ঠিক যেমন ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে প্রকৃতি থমথমে এক প্রশান্তি ধারণ করে, তোমার জীবনেও হঠাৎ করে যেন তেমন এক প্রশান্তির উদয় ঘটেছে। কি রয়েছে এই প্রশান্তির পর? নতুন সৃষ্টি নাকি ধ্বংস? নিহাদের কণ্ঠস্বর আসমানের কর্ণকুঠরে প্রতিধ্বনিত হতে থাকল। মুষ্টিবদ্ধ হয়ে এলো তার উভয় হাত, এতটাই জোরালোভাবে যে শ্বেতবর্ণ ধারণ করল তার ত্বক। চড়াও হয়ে উঠল শিরা উপশিরা এবং ধমনী। এতটাই স্পষ্ট তার অনুভূতি। দয়া করে আর বাহানা দিও না যে তুমি রেমানকে শুধুমাত্র নিজের মিশনের ট্রাম্প কার্ড হিসেবে দেখো। শি ইজ মাই ট্রাম্প কার্ড, নাথিং মোর। ও। একগাল হাসল নিহাত, মুখোমুখি হলো গুরুর। বুকে উভয় হাত ভাঁজ করে প্রশ্ন ছুড়ল একের পর এক। তাহলে উত্তর দাও, কেন তুমি গান ভালোবাসো? কেন তুমি সাহিত্য ভালোবাসো? কেন তুমি হাসতে শিখেছ? কেন তুমি এতটা উৎফুল্ল থাকো? কোথায় তোমার সেই অনুভূতিহীন সত্তা? কোথায় সেই জীবনমৃত অবস্থা? কোথায় সেই নৃশংসতা, বর্বরতা? কোথায় হারিয়েছে সেই আসমান?
যার মানুষ মারতে সামান্য হাত কাঁপে না, যে ছুরি ধমনী কেটে অভ্যস্ত সেই ছুরি এখন কাটে রান্নার উপকরণ। স্টপ ইট। আসমানের বজ্রকণ্ঠে শিউরে উঠল নিহাত, তবুও থমকালো না। স্বীকার করে নাও আসমান ভাই, তুমি বদলে গিয়েছ। তুমি আর আগের মতো নেই। এক রমণী তোমাকে আপন সত্তা ভুলিয়েছে। পূর্বের পাথর ভাস্কর্য ভেঙে নরম কোমল মাটি দিয়ে পুনরায় গড়ে তুলেছে একটু একটু করে। তুমি তাকে ভালোবাসো ভাই, ভালোবাসো। আই সেড স্টপ ইট। ক্ষিপ্ত গতিতে নিহাদের কণ্ঠে চেপে বসল আসমানের হাত, আশ্রে ফেলল তাকে কেবিনেটের উপর। কর্ধে কুঞ্চন ধারণ করেছে তার শিশুসুলভ চেহারা। তীব্র কাঁপুনি ধরিয়ে দেওয়া দৃষ্টি নিক্ষেপ করেছে নিহাদের পানে। নিঃশ্বাস প্রশ্বাস থমকে গিয়েছে, দপদপ করছে মাথা। তবুও দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রেখেছে নিহাত। ঠোঁট কামড়ে সে রক্তপিপাসু দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, কনফেস ইট। ইউ আর ইন লাভ। শি ইজ নট জাস্ট এ মিশন টু ইউ এনিমোর, শি ইজ ইয়োর বুলশিট। তীব্র গতিতে আসমানের মুষ্টিবদ্ধ হাত নিজের মুখ বরাবর এগোতে দেখল নিহাত এক ঝলক। শক্তভাবে বুজে নিল চোখের পাতা। অতঃপর ধাম। কেঁপে উঠল নিহাত। নিজের খুব কাছেই ধ্বংসযজ্ঞ অনুভব করেছে সে, কিন্তু কোনো ব্যথা অনুভূত না হওয়ার দরুন মিটমিট করে দৃষ্টি মেলে তাকালো। তার উপর ঝুঁকে রয়েছে আসমান। ভারী নিঃশ্বাস প্রশ্বাসে বুক ওঠানামা করছে অস্বাভাবিক গতিতে। হাতটি আঘাত হেনেছে ঠিক নিহাদের মুখের পাশে কেবিনেটের উপর। দেবে গেছে কাঠের অংশ, ফাটল ধরেছে তাতে। ছোপ ছোপ রক্তিম দাগ পড়েছে ফাটল জুড়ে, যাতে দায়ী ক্ষীণ রক্তধারা চুয়ে পড়ছে আসমানের আঙুলের উপরাংশ থেকে। হতবিহ্বল হয়ে চেয়ে থাকল নিহাত। তার হৃদস্পন্দন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। পর মুহূর্তেই তার গলা ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো আসমান। তার রক্তাক্ত হাত তখনও মুষ্টিবদ্ধ। এক নজর শীতল দৃষ্টি নিক্ষেপ করল সে নিহাদের উদ্দেশ্যে। পরক্ষণেই একটানে পরিধানের কিচেন অ্যাপ্রনটি রীতিমতো ছিঁড়ে ফেলল একপাশে। হনহন করে হেঁটে বেরিয়ে গেল কিচেন থেকে। তখনও কেবিনেটের উপর চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে চেয়ে থাকল নিহাত। অমানিসার অশুভ নীরবতা গ্রাস করল তাকে। তবে অন্তরে বিন্দুমাত্র আফসোস হচ্ছে না তার। সে যা করেছে একদম সঠিক করেছে। দ্বিতীয়বার করতেও কখনো কুণ্ঠাবোধ করবে না। ভালোবাসা এবং আসমান। কিছুদিন আগেও বিষয়টি অসম্ভব হলেও বর্তমান সব কিছুকে পাল্টে দিয়েছে। পাথর হৃদয়ও জন্ম দিয়েছে জীবন্ত পুষ্পকলির। সকাল সকাল কফি তৈরি করে মগের উপরে হুইপড ক্রিম দিয়ে একটা ফুলের দৃশ্য ফুটিয়ে তুলল চিত্র। একগাল বিস্তর হেসে নিজের কাজে সন্তুষ্ট হয়ে পাশে রাখা ফোনের দিকে তাকালো। একটা মেসেজ ভেসে উঠেছে, ব্রোকেন হার্ট, মর্নিং। চিত্রর হাসি দ্বিগুণ বিস্তৃতি লাভ করল। ফোন তুলে ফিরতি মেসেজ পাঠালো সে, গতকাল সারাদিন কোথায় ছিলে? একটা মেসেজেরও রিপ্লাই নেই যে। সরি, ইনভাইটেশন দিয়েছি, পেয়েছো? আসবে নিশ্চয়ই। তোমাকে বাবার সাথে দেখা করাবো। আচ্ছা। চিত্রলেখার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ছেলেটার ব্যবহার অদ্ভুত লাগছে। এমনিতেও খুব চাপা স্বভাবের হলেও এতটা নয়। কি ব্যাপার? আর ইউ অলরাইট আসমান? হ্যাঁ। শিওর? পরে কথা বলবো। এইটুকুই। চিত্র মেসেজ করলো, এরপর আর উত্তর করা হলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে ট্রেতে কফি আর চকলেট কুকি সাজিয়ে নিয়ে সে সিঁড়ি বেয়ে উঠে গেল 2 তলায়। করিডোর পেরিয়ে দরজা খুলে কক্ষের ভিতরে প্রবেশ করতেই একটা বিশাল ডেস্কের ওপাশে চেয়ারে বসে ফাইলে মনোযোগরত ব্যক্তিকে নজরে পড়ল। এগিয়ে গেল চিত্র। কফির ট্রে পাশে রেখে দিয়েই ঝুঁকে কপালে চুমু খেল। গুড মর্নিং ড্যাড।
আহ, মর্নিং মাই বেবি। পাল্টা সন্তানের কপালে আদুরে চুমু আঁকলেন বিলাল। কফির দিকে চেয়ে একগাল হাসলেন। তার চেয়ারের হাতলে হেলান দিল চিত্র। পিতার চুলে হাত বুলিয়ে দিতে দিতে তিনি কফিতে চুমুক দিলেন। তোমার হাতের যে কোনো কিছুই অসাধারণ বেবি, হাসল চিত্র। তারপর বিড়বিড় করল, তোমাকে একটা কথা বলার ছিল ড্যাড। হুম, অবশ্যই। কিছু লাগবে তোমার? না না, কিছুই লাগবে না। শুধু মানে। ভ্রু উঁচু করে কৌতূহলী দৃষ্টিতে মেয়েকে এক নজর দেখলেন বিলাল। পর মুহূর্তে চেয়ারে হেলান দিয়ে অমায়িক হাসলেন, যেন উৎসাহ প্রদান করছেন। তাতে চিত্র কিছুটা লজ্জাবোধ অনুভব করল। এক মুহূর্ত থমকালেন বিলাল। তার অধরের হাসি কিঞ্চিত হ্রাস পেল। কি যেন ভাবলেন আপন মনে। তারপর জানালেন, সব মেয়েকেই একদিন পিতামাতাকে ছেড়ে পরের ঘরে যেতে হয়, কিন্তু তোমার এতই তাড়া বুঝি? উফ ড্যাড, কি বলছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনো দিনও না। বিলালের ঘাড় জড়িয়ে কাঁধে মুখ ডোবালো চিত্র। তাতে হাসলেন পিতা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সব বুঝেছি আমি। আমার মেয়েটা ভালো মতোই প্রেমের জালে ফেসেছে, তাই তো? ড্যাড, হা হা, লজ্জা পাওয়ার কি আছে? প্রেমে পড়া কোনো খারাপ ব্যাপার নয়। সকলের প্রেমে পড়ার, বিয়ে করার অধিকার রয়েছে। তুমি আমাকে জ্বালাতন করছো কিন্তু। শব্দ করে হাসলেন বিলাল। অতঃপর একটা নিঃশ্বাস নির্গত হলো তার বক্ষ থেকে। চিত্রকে নিজের দিকে ঘুরিয়ে কপলে স্নেহ বুলিয়ে বিচক্ষণ দৃষ্টিতে বিড়বিড় করলেন, একটা কথা বলবো বেবি, কথা দাও, আমার সঙ্গে রাগ করবে না? কিছুটা বিহ্বল হয়ে পিতার দিকে তাকিয়ে থাকলো চিত্র। এমন অভিব্যক্তি কিছুটা বেমানান ঠেকছে তার কাছে। তুমি বড্ড সরল আমার চিত্র, এত সহজে কাউকে বিশ্বাস করো না কখনো। কেমন? তাকেই বিশ্বাস করবে যার উপর বিশ্বাস স্থাপন করা সম্ভব। তুমি কি বলতে চাইছো ড্যাড? হুম, কিছুই না। তোমাকে শুধুমাত্র একটা লাইফ লেসনের কথা বললাম। বিশ্বাস অমূল্য, কাচের মতন। একবার ভেঙে গেলে পুনরায় জোড়া লাগানো অসম্ভব। মেয়েকে বুকে টেনে নিলেন বিলাল। তার আলিঙ্গনে নিজেকে বিলিয়ে চিত্রর হৃদয় বিচলিত হয়ে উঠল এক অজানা আশঙ্কায়। কেন এমন অনুভূতি হচ্ছে তার, বুঝতে পারল না কোনো ক্রমে। ডোন্ট ওয়ারি বেবি, আই উইল প্রোটেক্ট ইউ। অন্তিম মুহূর্তে এইটুকুই কর্ণগোচর হলো তার। প্রস্তুতি কতদূর? এভরিথিং রেডি। ওকে, ডু ইট। আমি যে কোনো প্রকারে সফলতা চাই। ফোনের লাইন কেটে যেতেই যন্ত্রটি হাত থেকে নামিয়ে রেখে আয়নায় চাইল আসমান। নিজেকে নিজেরই বড্ড অচেনা ঠেকে আজকাল তার। এ কি আদৌ সে, নাকি তার স্থানে ভিন্ন কাউকে স্থাপন করা হয়েছে? রয়্যাল ব্লু বর্ণের স্যুট এবং ফরমালে নিজেকে সাজানোর বাসনা এর আগে জাগেনি তার অন্তরে। উপেক্ষিত চুলের গুচ্ছ আজ পরিপাটি করে আশ্রানো। জেলের সাহায্য গ্রহণ করতে হয়েছে। শ্বেতবর্ণের ত্বকের সঙ্গে দারুণভাবে পরিস্ফুটিত হয়েছে তার অব্যয়। কিসের জন্য এত আয়োজন? সম্পর্কের প্রারম্ভে নাকি সম্পর্কের ইতিতে? আজকের পর কি আর কোনো দিন ওই মায়াবী অস্তিত্বের সম্মুখে দণ্ডায়মান হওয়া সম্ভব হবে তার পক্ষে? না, কোনো দিন না। উধাও হয়ে যাবে আসমান চিত্রলেখার জীবন থেকে। যেন কোনো কালে তার কলুষিত জন্মের অস্তিত্ব রমণীর পবিত্র জীবনে ছিল না। পাপ সে, অশুভ সে, কোনো অধিকার নেই পবিত্রতাকে ছোঁয়ার। ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকালো আসমান। একটা মেসেজ এসেছে। কখনোই রিপ্লাই করা হয় না, তবুও প্রতিদিন অন্তত একটা মেসেজ হলেও আসবেই। অল দ্য বেস্ট মাই ডগি।
বিষণ্ণ হাসিতে আচ্ছাদিত হলো আসমানের অধর। মানুষ যেমন করে নিজের পালিত কুকুরকে ভালোবাসে, রাফাও তেমন করেই তাকে ভালোবাসে। ভালোবাসা? হুম, অপমান করা উচিত নয় চমৎকার শব্দটিকে, বলা উচিত আসক্তি, চরম পর্যায়ের আসক্তি। মাথা ঝাড়া দিয়ে নিজেকে সংযত করল আসমান, তারপর বেরিয়ে পড়ল। চ্যারিটি গালা রোমের উত্তর প্রান্তের এক বিস্তৃত ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন স্থানে আয়োজিত হয়েছে। বিলাসবহুল জীবনযাপন উপভোগ করা মানুষ মাত্রই এসব আনুষ্ঠানিক গালাতে অংশগ্রহণ করে। কে কত বিশাল অঙ্কের ডোনেশন প্রদান করতে পারে তা নিয়ে আগ্রহ আলোচনা থাকে তুঙ্গে। আসমানের বুগাটি কাইরন যখন অনুষ্ঠানের স্থলে পৌঁছালো, তখন সময় সন্ধ্যা 7:20। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এদিক সেদিক তাকালো সে। নতুন কোনো মুখকে পৌঁছাতে দেখে আমন্ত্রিত অতিথিগণ ফিরে ফিরে তাকালো। সকলেরই আগ্রহ হচ্ছে পরিচিতির। কোথাও কোনো পরিচিত মুখের অস্তিত্ব না পেয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে আসমান হাতঘড়ির দিকে তাকালো আবারও। পকেটে হাত ভরল ফোন বের করার আশায়। ঠিক তখনই আচমকা তার পিঠে কারো হাতের অস্তিত্বে ঈষৎ শিউরে উঠে ঘুরে তাকালো। বিস্তৃত হাসি নিয়ে তার দিকে চেয়ে রয়েছে সুদর্শনা। ওয়েলকাম আসমান, ডিড ইউ মিসড মি? আসমানের কোমরে জড়িয়ে গেল তার উভয় হাত, আলিঙ্গন করল আলতোভাবে। এক মুহূর্ত স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে সুদর্শনাকে দূরে ঠেলে আসমান ভ্রুকুচকে বিড়বিড় করল, ইউ আর নট চিত্র। তীর্যক হাসল চারুলতা। পার্টিতে পরিবারের আগে এসে পৌঁছেছে আলাদাভাবে। চিত্রলেখা এবং বিলাল আসবেন একসাথে। কোম্পানিতে গিয়েছে তারা কোনো এক জরুরি মিটিংয়ের কাজে। তাই নিজের বোনের প্রিয় পুরুষটিকে সামান্য পরখ করে দেখছিল, কিন্তু প্রথমবারই এমন ধরা পড়ে যাবে ভাবেনি। এত দ্রুত চারুলতা এবং চিত্রলেখাকে আলাদা করার কর্মটি একমাত্র বিলাল রেমান ব্যতীত এর পূর্বে কেউ কোনো দিন করতে সক্ষম হয়নি। হয়তো ভুল মানুষকে পছন্দ করেনি তার সহোদর। আসমানের কাজ চাপড়ে দিল চারুলতা। গুড জব ম্যান, গুড জব। আপনি চারুলতা? রহস্য করে হাসল চারুলতা। দীর্ঘ চুলরাশি পিছনে এলিয়ে মাথা কাত করে আপাদমস্তক পর্যবেক্ষণ করল আসমানকে। এবং আপনি দি গ্রেট আসমান। নীরব থাকলো আসমান। পুনরায় তাকালো হাত ঘড়িতে। তাকাতেই হাসল চারুলতা। খুব বেশি ব্যস্ত মানুষ নাকি আপনি? আপু বলেছে বিজনেস আছে গাড়ির, এজন্যই বুঝি বুগাটি পছন্দ। এক নজর দূরে পার্কিং লটে রাখা গাড়ির দিকে তাকিয়ে আসমান চারুলতায় দৃষ্টি ফিরিয়ে আনল। যথারীতি নিরুত্তর থাকল। এ কি, আপু যে বলল আপনি নাকি খুবই ফ্রেন্ডলি, এ তো দেখছি ফার্মের মুরগির থেকেও খারাপ। একটা বটগাছের সাথে আলাপ করছি নাকি? চিত্র কোথায়? আহারে, আসবে আসবে, একটু ধৈর্য ধরুন মশাই। এমন ছটফট করতে লজ্জা লাগে না? আমি আপনার হব হব শালি হই, একটু তো। চারুলতার উপর সমস্ত আগ্রহ হারিয়ে আসমান ঘুরে দাঁড়ালো। পাশের টেবিল থেকে একটা জুসের গ্লাস তুলে চুমুক দিল, যেন কথোপকথন না করতে হয়। তাতে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল চারুলতা। এমন কঠোর পুরুষ মানুষ সে দেখেনি আগে। কিসের কঠোর? এ তো রীতিমতো রুট। প্রথম দর্শনে বিশেষ কিছু মনে না হলেও বর্তমানে এই অদ্ভুত পুরুষটিকে ঘিরে তার হৃদয়ে কিঞ্চিত আগ্রহ জাগ্রত হয়েছে। চুল এলিয়ে ভাব দেখিয়ে উল্টো ঘুরল সে। তারও এত ঠেকা পড়েনি কারো সঙ্গে এভাবে যেচে যেচে আলাপ করতে। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। চ্যারিটি গালা আরম্ভ হলেও বিলাল রেমান কিংবা চিত্রলেখার দেখা পাওয়া গেল না। ক্রমেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠল আসমান। ব্যাপার কি? এতটাও দেরি হওয়ার কথা নয়।
আনমনে আশেপাশে চারুলতার দিকে তাকালো। মেয়েটিকেও কিছুটা বিচলিত লাগছে। পায়চারি করছে চারদিকে, কানে ফোন। যখন কি করা উচিত ভাবছে আসমান, তখনই তার নিজের ফোন ভাইব্রেট করে উঠল। দ্রুত ফোন তুলে নিহাদের নম্বর লক্ষ্য করতেই তার ভ্রুজোড়া কুঁচকে এলো। প্ল্যান ফেল্ড। তবুও নীরব থাকলো আসমান। নিহাদের অতি উত্তেজিত কণ্ঠস্বর ধ্বনিত হয়ে চলেছে। 3টি জিপ, 2টি ল্যাম্বরগিনি এসভিজে। তুলে নিয়েছে 5 বডিগার্ড ডাউন। বুকে প্যাঁচার মোহর। টেইলিং দেম। জীবনে বহু বছর পর ভীতি অনুভব করল আসমান। চরম ভীতি, আশঙ্কা, অনুশোচনা এবং ক্রোধ সংমিশ্রিত অনুভূতিতে তার শরীর জুড়ে প্রকম্পন খেলে গেল। তীব্র কণ্ঠে আদেশ করল, কিপ টেইলিং, লোকেশন পাঠাও। অন ইট। ছুটল আসমান, রীতিমতো ঊর্ধ্বশ্বাসে। পার্টিতে উপস্থিত সকলে হতচকিত হয়ে চেয়ে থাকল। কোনো পরোয়াই করল না। কানে গুঁজল ইয়ারপিস। বুকেটির ভেতর চেপেই ইঞ্জিনের গর্জন তুলে গ্লাভস ঢোকালো হাতে। শক্তভাবে আঁকড়ে ধরল স্টিয়ারিং। ছোটালো নিজের বাহন। রোমে সড়ক ধরে ছুটে চলল। স্পিডোমিটার 3 মিনিটের মাথায় ছাড়ল 100 কিলোমিটার/আওয়ার। ক্রমেই বৃদ্ধি পেতে থাকল তা। বুকের ভেতর ঘূর্ণিপাক, অন্তরে ক্রোধ এবং মস্তিষ্কে শুধুমাত্র একজনের মুখচ্ছবি। কোনো মিশনের টার্গেটের নয়, এক মায়াবিনী অপরিচিতার। নিজের অজান্তেই ভালোবেসে ফেলা এক অপ্সরার। একের পর এক গাড়িকে ওভারটেক করে ছুটে চলল আসমানের দুর্বার বাহন। পরোয়া করল না বিপদ সংকেতের কিংবা পুলিশ সাইরেনেরও। তীব্র গতিতে নিজের বাইক ছুটিয়ে চলছে নিহাদ। কিছুক্ষণ আগেই তাকে অনুসরণ করতে খেয়াল করেছে তৃতীয় পক্ষ। তাদের জিপ গাড়ি থেকে পিস্তল তাক করা হয়েছে। হ্যান্ডেলে জোড়হাত চাপিয়ে ইঞ্জিনের হুঙ্কার তুলে বায়ুর ঘূর্ণি কেটে ছুটল সে। কালো বর্ণের ড্রাগন অঙ্কিত হেলমেটের উইন্ডোর আড়ালে তার টানা টানা চোখজোড়া মনোযোগে আচ্ছন্ন। থপ থপ মৃদু শব্দ তুলে গুলি ছুটতে আরম্ভ করা হলো। তীব্র বাঁক কাটল। চাকার কর্কশ আর্তনাদে প্রকম্পিত হয়ে উঠল চারিপাশ। বাইক হেলে গেল একদিকে। তার হাঁটু গিয়ে ঠেকল সড়কে প্রায়। মাত্র 1 ইঞ্চির ফারাক। ড্যামিট। আপন মনে বিড়বিড় করে পুনরায় বাইক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনল। সহসাই ঢুকল বিপরীত সড়কে বিভ্রান্ত করার প্রচেষ্টায়। কোম্পানি থেকে বিলাল রেমান এবং চিত্রলেখাকে অনুসরণ করার কাজ ছিল তার। কিন্তু এর মাঝেই প্যাঁচা বাহিনী কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে ধারণা করতে পারছে না। এখন সে কেন ছুটছে এদের পিছনে? টার্গেটকে হাতিয়ে নিয়েছে। হাতিয়ে নিয়েছে আসমানের চিত্রলেখাকেও। এদের কবর খুঁড়ে তবেই আজ শান্ত হবে মন। বিপরীত সড়ক ধরতেই প্যাঁচা বাহিনীর জিপদের অনুসরণ লক্ষ্য করে বাঁকা হাসি ফুটল নিহাদের অধরে। ভালোই তো, তাকে রেসে হারাতে চায়। বেশ, তবে দেখা যাক রেস কত প্রকার ও কি কি। গেট রেডি প্যাঁচার গোষ্ঠী। একটানে বাইক ঘুরিয়ে উল্টো ছুটল নিহাদ। মুখোমুখি। সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে গিয়েছে ড্রাইভার। তাতে উত্তেজনার পারদ চরচর করে ঠেকল আকাশে। মুহুর্মুহু গুলিবর্ষণ সে এড়ালো। একবার বামে, আরেকবার ডানে হেলিয়ে। একে বেঁকে এমনভাবে এগোচ্ছে যে রাতের আঁধারের মাঝে শুধুমাত্র হেডলাইটের আভায় তাকে টার্গেট করা সম্ভব হচ্ছে না। ভ্রুম ভ্রুম। স্পিড দ্বিগুণ করল নিহাদ। অপর প্রান্তের জিপে চিৎকার চেঁচামেচি হচ্ছে স্পষ্ট টের পাচ্ছে। গতি কমিয়ে পিছিয়ে যেতে চাইছে তারা। হাসি বিস্তৃত হলো নিহাদের। পৌঁছে গিয়েছে সে প্রায়। সংঘর্ষ হলো বলে। একেবারে অন্তিম মুহূর্তে বাঁক কাটল। চাকার আর্তনাদে কান চিরে এলো যেন। এক হাতে হ্যান্ডেল চেপে ভিন্ন হাতে তুলল নিজের রিভলভার।
গুলি ছুড়ল জিপের নিচের গ্যাস ট্যাঙ্ক বরাবর। পাশাপাশি অবস্থান থেকে বেরিয়ে আসার আগে জিপবাসীর অসহায় দৃষ্টিতে চেয়ে অধর কুঞ্চিত করে হাসল। গুড বাই পাপিস। রিভলভার সম্বলিত হাত তুলল পিছনে। হতবাক হয়ে সেদিকে চেয়ে থাকলো বাকিরা। 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল তুলল নিহাত। ঠিক তারপরেই ধামাকা। প্রচণ্ড বিস্ফোরণে ছিটকে গেল জিপ। দাউ দাউ আগুনে ছেয়ে গেল। বাইকের প্রান্ত উঁচিয়ে সেই অগ্নিকুণ্ডের মাঝ থেকে বেরিয়ে এলো নিহাত। মুখ জুড়ে তার পরিতৃপ্তির হাসি। একটা টায়ার ছিটকে আসতেই মাথা হেলিয়ে তা এড়িয়ে উচ্চ শব্দে হেসে উঠল। এরপর নজর দিল দ্বিতীয় জিপের দিকে। তৃতীয়টিও এগোচ্ছে একই সাথে। নিহাত স্পিড কমালো। ছুটে গেল ল্যাম্বরগিনির দিকে। ওটাকে দৃষ্টির আড়াল হতে দিলে বেকায়দায় পড়ে যাবে। ওখানেই চিত্রলেখা আর বিলাল রেমান রয়েছে। নিহাত আন্দাজও করার সময় সুযোগ পায়নি যে ভিতর থেকে বসে পিছনে চলমান ধ্বংসযজ্ঞে সব কিছুই পর্যবেক্ষণ করে চলেছে রেমান পরিবার। হঠাৎই ঘটল বিপত্তিটা। সূচালো কিছু জিনিস সড়কে ছুড়ে দিয়েছে পেঁচা বাহিনী। সেসব এড়াতে গিয়ে নিহাত ভারসাম্য হারালো। সুযোগ গ্রহণ করে উভয় প্রান্ত থেকে তাকে চেপে ধরল 2 জিপ। মাঝখানে সে স্যান্ডউইচ হয়ে পড়েছে। সুদানির ফুয়ারা। ইতালিয়ান সড়কে ইতালিয়ান গুন্ডা বাহিনী তার চট্টগ্রামের বিখ্যাত অশ্রাব্য শব্দের অর্থ অনুধাবন করতে পারল না। গতি বাড়িয়ে ফাঁদ এড়াতে চাইল নিহাত, তথাপি সম্ভব হলো না। তার দিকে তাক করা হয়েছে সবগুলো পিস্তল, উভয় পাশ থেকে। ঝাঁঝরা হয়ে যাবে সে সম্পূর্ণ। একটা ঢোক গিলল নিহাত, ভয়ে নয় ব্যর্থতার আশঙ্কায়। তবে কি সে আসমানের কথা রাখতে পারবে না? ঠিক যে মুহূর্তে ট্রিগার টানা হচ্ছিল, ওই মুহূর্তেই যেন স্বয়ং দেবদূতের আগমন ঘটল। তীব্র গতিতে আধার কেটে বেরিয়ে এলো একটি বুগাটি, যেন বায়ু থেকে আবির্ভূত হয়েছে এই জগতে। ভয়ঙ্কর দানবের ন্যায় অগ্রসর হলো। জিপের পেছনে জোর ধাক্কায় ধাতব কর্কশ শব্দ তুলল চারপাশে। বাম পাশের জিপটি ধাক্কার জোরে আছড়ে পড়ল সড়কের ধারে। নিহাদের বাইকের পাশে বনবন করে ঘুরে গেল বুগাটি। ভেতরের মানুষটিকে এক মুহূর্তের জন্য নজরে পড়ল নিহাদের। না চাইতেও টলটল করে উঠল তার দৃষ্টি। উভয় হাত স্টিয়ারিংয়ে চেপে বনবন করে ঘুরিয়ে চলেছে আসমান। দৃষ্টি উন্মত্ত তীব্র বায়ুর ঝটকায় এলোমেলো উড়ে চলেছে সজ্জিত কেশগুচ্ছ। 1 সেকেন্ডের মাঝে দৃষ্টি বিনিময় হলো উভয়ের। মাথা হেলালো নিহাত। এগিয়ে গেল সামনে। পুনরায় বাঁক কেটে লাথি বসালো জিপ গাড়িতে। পাশের বুগাটির জানালা থেকে রিভলভার তাক করল আসমান। এক হাতে স্টিয়ারিং এবং অপর হাতে অস্ত্র। ঠাস ঠাস ঠাস। মুহুর্মুহু বুলেট ঢুকে গেল জিপের গুন্ডা বাহিনীর শরীরে। সবার প্রথমে ধরাশায়ী হলো ড্রাইভার, একে একে বাকিরা। ততক্ষণে নিয়ন্ত্রণ হারিয়ে সেই জিপ ধাক্কা দিল দ্বিতীয়টিকে। পুনরায় বিস্ফোরণে কম্পিত হলো রোমের বুক। জিপ বাহিনী ধরাশায়ী। ল্যাম্বরগিনির দিকে দৃষ্টিপাত ঘটল উভয় পিশাচের। তাকালো একে অপরের পানে। নিঃশব্দ আদেশ বিনিময়। পাশাপাশি এলো শিষ্য এবং গুরু। শিষ্যের বাইক এবং গুরুর বুকাটি উভয় ধাবিত হলো শত্রুপক্ষের বিনাশে। চেহারায় তাতে প্রজ্বলিত দৃষ্টি, তীব্র মনোযোগ এবং চরম ক্রোধ। ল্যাম্বরগিনির পিছনের সিটে হাত পা আবদ্ধ অবস্থায় বসে কাছভেদ করে অসম্ভব দৃশ্যটির পানে একদৃষ্টে তাকিয়ে রইল চিত্রলেখার অব্যক্ত অনুভূতিতে পরিপূর্ণ নয়নজোড়া। সহস্র প্রচেষ্টার পরও সে বুগাটির ড্রাইভিং সিটে থাকা শুভ্র অথচ অশুভ পুরুষটির উপর থেকে দৃষ্টি ফেরাতে পারল না। এগিয়ে আসছে সে, ভক্ষক হয়ে নাকি রক্ষক হয়ে?